আসসালামু আলাইকুম সবাইকে। প্রজেক্ট এইস এর জীববিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পড়ব জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন। আমরা গত ক্লাসে এই চ্যাপ্টারের প্রথম দুইটা কোষ বিভাজন নিয়ে আলোচনা করেছি। সেটা কি ছিল? অ্যামাইটোসিস আর মাইটোসিস। আমরা জেনেছিলাম কোষ বিভাজন হচ্ছে তিন প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মায়োসিস। আজকে আমরা পড়ব আমাদের তৃতীয় কোষ বিভাজন অর্থাৎ মায়োসিস নিয়ে। তো চলো শুরুতেই আমরা জেনে নিই মায়োসিস জিনিসটা কি। এখানে আমাদের মায়োসিসের সংজ্ঞাটা লেখা আছে। তো সংজ্ঞাটা বোঝার আগে আমি তোমাদেরকে সহজ কথায় একটু বলি যে মায়োসিস কি। তো তোমাদের যদি মাইটোসিসের কথা মনে থাকে, মাইটোসিসে কি ছিল? মাইটোসিসে এইটা একটা কোষ, এটি কোষের নিউক্লিয়াস। এই একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়েছিল, রাইট? তোমাদের যদি মনে থাকে মাইটোসিসটা, তাহলে এই একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়েছিল। যেই কোষ বিভাজিত হয় তাকে আমরা বলেছিলাম মাতৃকোষ, আর যে কোষ তৈরি হয় তাকে আমরা বলেছিলাম কি? অপত্য কোষ, বা এটা হচ্ছে মাদার সেল, আর এটা হচ্ছে ডটার সেল। ডটার সেল। তাহলে মাইটোসিসের শর্ত কি ছিল? মাইটোসিসের শর্ত ছিল যে একটা মাতৃকোষ থেকে বা একটা দেহকোষ থেকে দুইটা অপত্য কোষ সৃষ্টি হবে, যেই কোষগুলো কি হবে? সমগুণসম্পন্ন, সম আকৃতির ও সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এইটার ক্রোমোজোম যদি 2n হয় তাহলে এইটার ক্রোমোজোমও কত হবে? 2n হবে। এইটার ক্রোমোজোমও কত হবে? 2n হবে। তার মানে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হবে, দুইটার আকৃতি সেম হবে, দুইটার গুণও একই রকম থাকবে। সো এইটা ছিল মাইটোসিস কোষ বিভাজন। আর আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো মায়োসিস। মায়োসিসে কি হয়? মায়োসিসে এই একটা মাতৃকোষ থেকে, এইটা একটা মাতৃকোষ, এটা তার নিউক্লিয়াস, একটা মাতৃকোষ থেকে চারটা কোষ তৈরি হয়। একটা মাতৃকোষ বিভাজিত হয়ে কয়টা কোষ তৈরি হয়? চারটা। আমরা কোষ বিভাজনের সংজ্ঞা যখন পড়েছিলাম তখন কিন্তু পড়েছি যে একটা কোষ থেকে দুইটা বা চারটা কোষ সৃষ্টি হওয়া। তাহলে অ্যামাইটোসিস, মাইটোসিস দুইটাতেই কি হয়েছিল? একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়েছিল। বাট এই মায়োসিসে কি হবে? মায়োসিসে একটা কোষ থেকে, একটা মাতৃকোষ থেকে চারটা অপত্য কোষ তৈরি হবে। তাহলে দেখি চারটা অপত্য কোষ কিরকম। আমি কোষগুলোকে একটু ছোট ছোট আঁকাচ্ছি যেহেতু জায়গা কম এখানে। এটা একটা, এইটা আরেকটা, এইটা আরেকটা, আর এইটা সাপোজ আরেকটা। ভিতরে এটা নিউক্লিয়াস, ক্রোমাটিন, হ্যাঁ না যা আছে তাই। তাহলে দেখো একটা মাতৃকোষ থেকে চারটা অপত্য কোষ তৈরি হলো। তাহলে প্রথম ডিফারেন্সটা কি? প্রথম ডিফারেন্সটা হচ্ছে ওখানে দুইটা কোষ তৈরি হয়, এখানে চারটা অপত্য কোষ তৈরি হয়। আর কি কি ডিফারেন্স আছে? মাইটোসিসের বৈশিষ্ট্য ছিল যে সমগুণ সম্পন্ন। সমগুণ সম্পন্ন মানে কি? যে দুইটার চরিত্র একই রকম হবে। দুইটার চরিত্র কখন একই রকম হয়? যখন তাদের ক্রোমোজোম সংখ্যা একই থাকে। আমরা দেখালাম না যে মাতৃকোষে 2n আর ডটার সেলেও তোমার 2n থাকে। বাট এখানে কি হয়? এইখানে মাতৃকোষে যদি ডিপ্লয়েড ক্রোমোজোম থাকে তাহলে অপত্য কোষে সবগুলো হ্যাপ্লয়েড ক্রোমোজোম হয়। এখন এই ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড জিনিসটা কি? আমি যদি মানুষের দেহের কথাই বলি, আমাদের দেহে ক্রোমোজোম কয়টা? আমাদের ক্রোমোজোম হচ্ছে 46টা। কিন্তু আমরা কিন্তু ম্যাক্সিমামই 46টা না লিখে আমরা কি লিখি? আমরা লিখি 23 জোড়া। এখন এই জোড়া করে লিখার কারণটা কি? আমি তো 43টা লিখলেই পারতাম, তাই না? জোড়া কেন লিখি? কারণ এই ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে। এই যে জোড়ায় জোড়ায় যে ক্রোমোজোম গুলো অবস্থান করে তাদেরকে বলে হোমোলোগাস ক্রোমোজোম। আমরা বিভাজনের সময়ও দেখবো যে হোমোলোগাস ক্রোমোজোম কিভাবে কাজ করে। আপাতত এটাই জানো যে আমাদের ক্রোমোজোম গুলো এরকম দুইটা ক্রোমোজোম মিলে একটা সেট হিসেবে থাকে। তাহলে একটা সেটে
দুইটা ক্রোমোজোম থাকে। তাহলে যেহেতু দুইটা ক্রোমোজোম একসাথে থাকছে সব সময়, এই জন্য আমরা এটাকে জোড়া হিসেবে লিখি। তাহলে যখন দুইটা ক্রোমোজোম একসাথে থাকে সেই জীবটাকে বলে কি ডিপ্লয়েড। আর যখন দুইটার মধ্যে একটা একটা আলাদা হয়ে যায় তখন সেটাকে কি বলে? তখন সেটাকে বলে হ্যাপ্লয়েড। তাহলে এইখানে মাতৃকোষ থেকে এরকম অপত্য কোষ তৈরি হলো, ডিপ্লয়েড মাতৃকোষ থেকে অপত্য হ্যাপ্লয়েড কোষ তৈরি হলো। এখন এটা কিভাবে হয়? এখন এটা কি সরাসরি চারটা কোষে পরিণত হয়? না, দেখো আমি যদি ইজিলি একটু বলি শুরুতে, এইটা মাতৃকোষ, এই মাতৃকোষ প্রথমে বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষ তৈরি করে। এগুলো হচ্ছে ফার্স্ট জেনারেশনের অপত্য কোষ। এগুলো কি? এটা হচ্ছে আরেকটা অপত্য কোষ। তাহলে প্রথমে একটা মাতৃকোষ বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষ তৈরি করলো, তারপরে এই অপত্য কোষ আবার বিভাজিত হয়, আবার বিভাজিত হয়ে লেখার মধ্যে চলে গেছে, বাট আশা করতেছি তোমরা বুঝতে পারবা জিনিসটা। এবং এইটাও কি হয়? এইটাও এরকম বিভাজিত হয়ে দুইটা কোষে পরিণত হয়। তাহলে এই কোষটা কি ছিল? এই কোষটা ছিল ডিপ্লয়েড। এই ডিপ্লয়েড কোষ যখন প্রথম বিভাজন হয় তখনই এটা হয়ে যায় কি? হ্যাপ্লয়েড হয়ে যায়। কিভাবে হয়, কি হয় সেগুলো আমরা ডিটেলসে আসবো। প্রথম বিভাজনটা কি হয়? হ্যাপ্লয়েড হয়ে যায়। তারপরে পরের বিভাজনটা হচ্ছে সেম মাইটোসিসের মতো, এইটাও কত থাকে? হ্যাপ্লয়েড, 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 হ্যাপ্লয়েড। তাহলে প্রথম একটা বিভাজন হয় যেখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এখানে যদি 46টা ক্রোমোজোম থাকে, এখানে থাকবে 23টা, এখানে থাকবে 23টা, 23টা। আর এখানে কয়টাও থাকবে? এখানেও 23, 23, 23, 23। তাহলে এই হচ্ছে ইন শর্ট আমাদের মায়োসিস কোষ বিভাজন। মায়োসিস কোষ বিভাজন কয়টা ধাপে হচ্ছে? দুইটা ধাপে এখানে বিভাজন হচ্ছে। কয়টা কোষ হচ্ছে? একটা থেকে চারটা কোষ হচ্ছে। ফিচার কি এটার? এটার ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের থেকে অপত্য কোষে যে অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এই সবই হচ্ছে মায়োসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। তাহলে এবার আমরা সংজ্ঞাটা যদি মনে করার চেষ্টা করি বা সংজ্ঞাটা যদি পড়ি, তাহলে দেখো কি আছে। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস কয়বার? পরপর দুইবার। নিউক্লিয়াস পরপর দুইবার বিভাজিত হয়। আমরা দেখেছি, এই যে দেখো নিউক্লিয়াস কতবার বিভাজিত হয়েছে? এটা একবার বিভাজিত হয়েছে, তারপর এইটা আবার বিভাজিত হয়েছে। তাহলে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়েছে? পরপর দুইবার বিভাজিত হয়েছে। নিউক্লিয়াস পরপর দুইবার বিভাজিত হয়, পরপর দুইবার। এবং ক্রোমোজোম মাত্র একবার, কারণ ক্রোমোজোম একবার বিভাজিত হলেই তো কি ক্রোমোজোম অর্ধেক হয়ে যাবে। ক্রোমোজোমও যদি দুইবার বিভাজিত হতো তাহলে তো ক্রোমোজোম সংখ্যা সেম থাকতো। তাহলে নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত কয়টা অপত্য কোষ? চারটা অপত্য কোষ সৃষ্টি করে, তাকে মায়োসিস কোষ বিভাজন বলে। তাহলে এখন কিন্তু সংখ্যাটা আমরা পুরোটা বুঝে ফেলেছি। এখানেও আমাদের কিছু বিজ্ঞানীর নাম দরকার যারা এটা আবিষ্কার করেছে, যারা এটা প্রত্যক্ষ করেছে। তো আমাদের যে একটা বিজ্ঞানীর নাম সবার প্রথমে লাগবে, বইয়ে অনেকগুলো আসলে লেখা থাকে, তার মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের দরকারি সেইগুলো কিন্তু এখানে লেখা থাকে। তার প্রথমে কি? স্ট্রাসবার্জার। স্ট্রাসবার্জার কি করে? পুষ্পক উদ্ভিদে, যেগুলো পুষ্পক উদ্ভিদ, অ্যাঞ্জিওস্পার্ম বা জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, যারা আবৃতবীজী, নগ্নবীজী পুষ্পক উদ্ভিদ মেইনলি, এই পুষ্পক উদ্ভিদে প্রথম হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করে। এখন হ্রাসমূলক কেন বলা হয়েছে? কারণ এখানে এই যে ক্রোমোজোম হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, অর্ধেক হচ্ছে, এই জন্য এই মায়োসিস বিভাজনের আরেকটা নাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন। মাইটোসিসের আরেকটা নাম কি ছিল? সমীকরণিক বিভাজন, কারণ সেখানে ক্রোমোজোম সংখ্যা সমান থাকছিল, আর এখানে যেহেতু অর্ধেক হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, সেহেতু এটার নাম কি? এটার নাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন। তাহলে এই প্রথম হ্রাসমূলক বিভাজন কে প্রত্যক্ষ করেন?
স্ট্রাসবার্জার কোথায় করেন? এটা পুষ্পক উদ্ভিদের মধ্যে করেন। তখন পর্যন্ত কিন্তু এটাকে মায়োসিস নাম দেয়া হয় না। মায়োসিস নামকরণ কে করলেন? বিজ্ঞানী ফার্মার আর মুর। এই দুইটা তোমাদের নামটা মনে রাখতে হবে যে তারা কি করে, মায়োসিস নামকরণ করেন এই বিভাজনটাকে, হ্রাসমূলক বিভাজনটাকে। আর বোভেরি কি করে? গোলকৃমি জননাঙ্গে মায়োসিস প্রত্যক্ষ করেন। এই তিনজন বিজ্ঞানীর নাম এখান থেকে ইম্পর্টেন্ট। এবার চলো আমরা মায়োসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলো কি কি আছে সেগুলো জেনে নিই। বৈশিষ্ট্য জানার আগে আমাদের কিছু প্রিরিকুইজিট আছে, কিছু জ্ঞানের প্রিরিকুইজিট আছে। প্রিরিকুইজিট মানে কি জানো? যে কিছু শর্ত, পূর্ব শর্ত, কিছু পূর্ব জ্ঞান থাকতে হবে আমাদেরকে। সেই পূর্ব জ্ঞানগুলো কি? প্রথম পূর্ব জ্ঞান হচ্ছে মায়োসিস কোথায় হয়। প্রথম পূর্ব জ্ঞান আসলে যে মায়োসিস কি, সো মায়োসিস কি এটা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি। তো আমাদের দ্বিতীয় পূর্ব জ্ঞান হচ্ছে কোথায় হয় মায়োসিস, কোথায় হয়, কেন ওই জায়গাটাতেই হয়। আমরা এর আগে পড়েছি, আমরা আগের চ্যাপ্টারেও পড়েছি, তোমরা ক্লাস 9-10এও এটা পড়ে এসেছো আমি আশা করি, যে আমাদের দেহের যত কোষগুলো আছে সেগুলোকে কাজের ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি? কাজের ভিত্তিতে দুই ভাগে আমরা ভাগ করতে পারি, দেহকোষ আর কি জনন কোষ, রাইট? দেহকোষ, জনন কোষ, এই দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। দেহকোষ কি করে? দেহকোষ দেহ গঠনে সাহায্য করে। এর কাজ কি? কাজ হচ্ছে দেহ গঠন। দেহকোষে কোন বিভাজন হয়? কালকেই পড়েছি, দেহকোষে হয় মাইটোসিস। উন্নত প্রাণীর দেহকোষে মাইটোসিস হয়। আর বাকি থাকলো কোনটা? বাকি থাকলো জনন কোষ। তাহলে জনন কোষে কি হবে? জনন কোষে হবে মায়োসিস। এইটাকে জনন কোষ না বলে আরো স্পেসিফিক্যালি যদি আমি বলতে চাই, যে কোষে বিভাজন হয় তাকে কি বলে? মাতৃকোষ বলে না, যেটা বিভাজিত হয়। তাহলে এই জনন কোষ যেটা বিভাজিত হবে তাকে কি বলে? জনন মাতৃকোষ। তাহলে সব সময় তোমরা মনে রাখবা যে যে কোনো জনন মাতৃকোষে মায়োসিস বিভাজন হয়। ঠিক আছে, আপাতত এইটুকু তো আমরা জেনে গেলাম, জনন মাতৃকোষে মায়োসিস বিভাজিত হয়। এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে উন্নত প্রাণীর ক্ষেত্রে। উন্নত প্রাণীর ক্ষেত্রে, এটা উন্নত প্রাণীর ক্ষেত্রে। উন্নত প্রাণীতে কেন জনন মাতৃকোষে মায়োসিস হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে, যে কেন অন্য কোষে হচ্ছে না, কেন এখানেই হচ্ছে। তো সেই জন্য আমাদের জনন প্রক্রিয়া সম্পর্কে 2-3টা কথা জানতে হবে, একদম বেসিক কথা। আশা করতেছি তোমরা সবাই জানো এটা, তারপরেও আমি তোমাদেরকে একটু বলে দেই যে আমাদের জনন প্রক্রিয়া বা হচ্ছে উন্নত যে কোনো প্রাণীর ক্ষেত্রে, উন্নত যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে জনন প্রক্রিয়াটা কিভাবে হয়। জনন প্রক্রিয়া হয় পুংগ্যামেট, যেটা একটু নিচে লিখি, ওয়েট, পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেট। এই দুইটার নাম আশা করি তোমরা সবাই শুনেছো। পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেট এই দুইটা মিলে কি তৈরি করে? এই দুইটা মিলে কি হয়? এখানে নিষেক হয়। নিষেক হয়ে তৈরি করে কি? জাইগোট। তাহলে এই হচ্ছে আমাদের জনন প্রক্রিয়ার একদম মূল কথা, সারমর্ম হচ্ছে এটা, যে পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলে জাইগোট গঠন করতে হবে। এখন এই পুংগ্যামেট স্ত্রী গ্যামেট কোত্থেকে তৈরি হয়? পুংগ্যামেট স্ত্রী গ্যামেট তৈরি হওয়ার অনেকগুলো ধাপ আছে। এই ধাপগুলো আমরা পড়বো যখন আমরা জীবের জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টার যখন পড়বো, তখন এই পুরো ধাপ, অনেক কয়টা ধাপ পার করে কিন্তু এই পুংগ্যামেট তৈরি হয়, স্ত্রী গ্যামেট তৈরি হয়। তো এগুলো আমরা আসবো এইগুলোতে, তো এগুলো সবই আমরা তখন পড়বো। আপাতত যে মূল কোষ থেকে গ্যামেট তৈরি হয় সেটাকে কি বলে জানো? সেটাকে বলে হচ্ছে ওই জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ। পুং যেই জনন মাতৃকোষ সেইটা থেকে হবে পুংগ্যামেট, আর স্ত্রী যেই জনন মাতৃকোষ সেইটা থেকে হবে স্ত্রী গ্যামেট, রাইট? এবার আমরা সবাই জানি যে জনন মাতৃকোষ, এই মাতৃকোষ কিন্তু 2n। মাতৃকোষ কত?
মাতৃকোষ হচ্ছে 2n, জনন মাতৃকোষ থেকে পুংগ্যামেট, আর এই জনন মাতৃকোষ থেকে হলো স্ত্রী গ্যামেট। প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে, সেসব নাম আমরা জানবো। জনন মাতৃকোষ হচ্ছে 2n, কারণ এটা আমার দেহে এখন জনন মাতৃকোষ আছে, তো এই জনন মাতৃকোষও হচ্ছে 2n বা ডিপ্লয়েড, সেখানে 46টা ক্রোমোজোমই আছে। তাহলে এই 46টা ক্রোমোজোম থেকে এইখানে কি হয়, মায়োসিস বিভাজন হয়ে গ্যামেট তৈরি হয়। এই জায়গায় হয় মায়োসিস। আমরা বলেছি যখন গ্যামেট তৈরি হয় তখন মায়োসিস বিভাজন হয়। সেম এইখানে কি বিভাজন হয়, মায়োসিস। মায়োসিস বিভাজন হয়ে গ্যামেট তৈরি করে। তাহলে এই গ্যামেটে ক্রোমোজোম সংখ্যা কত হবে, ক্রোমোজোম সংখ্যা হবে n, বা এটা হবে হ্যাপ্লয়েড, কারণ কি মায়োসিস হয়েছে আমরা অলরেডি জেনে এসেছি যে মায়োসিসে 2n থেকে n হয়, মানে কি ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়। তাহলে স্ত্রী গ্যামেট হবে n। এবার দেখো, যখন পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেটের নিষেক হয়ে জাইগোট তৈরি করবে, জাইগোটের তখন ক্রোমোজোম কি হবে, n প্লাস n 2n, রাইট। এরপরে জাইগোটের বিভাজন কি হবে, জাইগোটের যত বিভাজন হবে সেটাকে আমরা কি বলেছিলাম, ক্লিভেজ পড়েছিলাম না আমরা ফার্স্ট চ্যাপ্টারে, জুলজি ফার্স্ট চ্যাপ্টারে ক্লিভেজ পড়েছিলাম। সো এখানে কি হবে, ক্লিভেজ হবে। ক্লিভেজটা কি, ক্লিভেজটাই হচ্ছে মাইটোসিস। সো মাইটোসিস বিভাজন হয়ে অনেক কোষ তৈরি করবে। তারপর থেকে আমাদের এই এককোষী জাইগোট থেকে এই পুরো দেহটা গঠন হবে, এবং সব দেহের সব কোষই কি হবে, 2n হবে বা ডিপ্লয়েড হবে, কারণ কি মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে। এই হচ্ছে আমাদের জননের প্রক্রিয়া, একদম বেসিক কথাবার্তা। এবার দেখো তো আমাদের প্রথম কোশ্চেনটা কি ছিল, আমরা কোন কোশ্চেন থেকে এখানে এসেছিলাম, যে জনন মাতৃকোষে কেন মায়োসিস হচ্ছে, কেন মাইটোসিস হচ্ছে না। এখানে দেখো, জনন মাতৃকোষে যদি মাইটোসিস হতো, সাপোজ এখানে মাইটোসিস হচ্ছে, তাহলে পুংগ্যামেট কি n হতো, পুংগ্যামেট তো তখন n হইতো না, পুংগ্যামেট হতো কি 2n, রাইট। স্ত্রী গ্যামেট কি হতো, 2n হতো। যদি এটা মায়োসিস না হয় মাইটোসিস হয়, তাহলে 2n আর 2n মিলে আমাদের জাইগোট কত হতো, 4n। তাহলে দেখো, তোমার ক্রোমোজোম না, তোমার মা বাবার ক্রোমোজোম হচ্ছে 2n, তুমি হয়ে গেছো 4n, তোমার বাচ্চা কাচ্চা কত হবে, তোমার বাচ্চা কাচ্চা হবে 8n। তাহলে কোনো প্রজাতির নিজস্ব বৈশিষ্ট্য কি টিকিয়ে থাকবে? একটা মানুষের বাচ্চা কি দেখতে আবার আরেকটা মানুষের মতোই হবে যদি প্রতিটা জেনারেশনে এরকম ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হয়? তাহলে তো আমাদের বৈশিষ্ট্যগুলো, প্রজাতির বৈশিষ্ট্য টিকে থাকবে না। প্রজাতির বৈশিষ্ট্য টিকে থাকতে হলে অবশ্যই ক্রোমোজোম সংখ্যা সমান হতে হবে। এই জন্য এখানে কিন্তু মাইটোসিস বিভাজন হয় না, এখানে অ্যামাইটোসিস বিভাজন হয়। এটা কোথায় হয়, এটা হয় উন্নত দেহে, সেটা উন্নত প্রাণী দেহে। উন্নত উদ্ভিদের দেহে কি হয়, উন্নত উদ্ভিদের দেহে গ্যামেট তৈরি হয় না। উন্নত উদ্ভিদের দেহে কি তৈরি হয়, যখন স্পোর তৈরি হয়, সেই স্পোর থেকে গ্যামেট তৈরি হয়। তো এই স্পোর তৈরির সময় সেইখানেও জনন মাতৃকোষে কি হয়, মায়োসিস হয়। মায়োসিস, এটাকে বলে স্পোরোজেনিক মায়োসিস। তাহলে মায়োসিস কোথায় হলো, জনন মাতৃকোষে হলো। প্রাণীর জনন মাতৃকোষে, উন্নত প্রাণীর জনন মাতৃকোষে হয়ে গ্যামেট তৈরি করলো। উদ্ভিদের জনন মাতৃকোষে হয়ে কি তৈরি করলো, স্পোর তৈরি করলো। স্পোর থেকেই তাদের আলটিমেটলি গ্যামেটটা তৈরি হবে, পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট, এই স্পোর থেকেই তৈরি হবে। ঠিক আছে, মাইক্রোস্পোর, মেগাস্পোর তৈরি করবে, এগুলো আমরা পড়বো, আমরা সব কিছু জানবো ডিটেলস। তাহলে কি হবে, সেখানেও জনন মাতৃকোষে মায়োসিস হয়ে স্পোর গঠন করবে, এটা হচ্ছে কি স্পোরোজেনিক মায়োসিস। এখন এগুলো তো গেল উন্নত, সব উন্নত প্রাণী, উন্নত উদ্ভিদ গেল। এখন যারা অনুন্নত তাদের কি হবে, যারা অনুন্নত তাদের, আমি এটা একটু মুছে দিচ্ছি, তোমরা দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখো। তাহলে যারা অনুন্নত, অনুন্নতদের যেমন বিভিন্ন ধরনের শৈবাল, ছত্রাক, এদের দেহে মেইনলি এটা হয়। এদের দেহে কি হয়, গ্যামেট তৈরি হওয়ার সময় হয় না। এদের দেহটা আমাদের দেহ যেমন কি ডিপ্লয়েড, এদের দেহ হচ্ছে হ্যাপ্লয়েড, এদের দেহকোষই হ্যাপ্লয়েড। তাহলে দেখো, যাদের দেহকোষ হ্যাপ্লয়েড তাদের কিন্তু আর n/2 হওয়ার কোনো সুযোগ নেই। 2n থেকে অর্ধেক হয়ে 2 হতে পারবে, বাট n থেকে অর্ধেক হয়ে n/2 হতে পারবে না, কারণ ওখানে তো কোনো জোড়াই নাই। ক্রোমোজোম যে আলাদা হবে, সেখানে আলাদা হওয়ার তো কোনো সুযোগই নেই, এখানে কোনো পেয়ার গঠনই করে না।
তাহলে যেগুলো অনুন্নত প্রাণী বা উদ্ভিদ যাদের দেহ হ্যাপ্লয়েড, তারা কি করবে, তাদের গ্যামেটও হ্যাপ্লয়েডই হবে। গ্যামেট কি হবে, গ্যামেট হ্যাপ্লয়েড হবে। এরকম ধরো পুংগ্যামেট, পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট, স্ত্রী গ্যামেট দুইটাই হ্যাপ্লয়েড। দুইটা মিলে যখন জাইগোট গঠন করবে, তাহলে ধরো জাইগোট গঠন করলো। এবার এখানে তো লেগে গেছে ঝামেলা, জাইগোট কি হয়ে গেছে, 2n হয়ে গেছে। বাট অরিজিনালি প্রাণীটা কি ছিল, হ্যাপ্লয়েড ছিল। তাহলে এবার কি করতে হবে, এইবার এইখানে মায়োসিস হবে। কোথায় মায়োসিস হবে, জাইগোটে মায়োসিস হবে। জাইগোটে মায়োসিস হবে। জাইগোটে মায়োসিস হয়ে পরবর্তীতে আবার তাহলে কি চলে আসবে, এখানে হ্যাপ্লয়েড চলে আসবে। বোঝা গেছে কেন এখানে হতে পারে না, কারণ n থেকে কখনো n/2 হওয়া সম্ভব না। আমরা দেখবো যে হোমোলোগাস ক্রোমোজোম যদি না থাকে তাহলে সেখানে না মায়োসিস হয় না। মায়োসিস হওয়ার জন্য হোমোলোগাস ক্রোমোজোম দরকার। হোমোলোগাস ক্রোমোজোম যে বললাম আমরা ডিপ্লয়েড যখন থাকে, যেই ক্রোমোজোমগুলো একসাথে এরকম পেয়ার হিসেবে, জোড় হিসেবে থাকে, ওইগুলোকে একটা আরেকটার বলে হোমোলোগাস ক্রোমোজোম। ক্রোমোজোম যখন আলাদা হয় তখন মেইনলি এটা একটা কোষে চলে যায়, এটা আরেকটা কোষে চলে যায়। বাট এখানে তো সেই রকম, যে যারা হ্যাপ্লয়েড তাদের তো জোড়াই নাই, সে কি করে আলাদা হবে, পারবে না। সো সে আগে জাইগোট গঠন করবে, জাইগোট যখন 2n হবে তখন সেখানে মায়োসিস হবে। তাহলে মায়োসিস কোশ্চেন কি ছিল, কোশ্চেন ছিল ওই যে প্রথম কোশ্চেন, মায়োসিস কোথায় কোথায় হয়। মায়োসিস হয় উন্নত প্রাণীর বা উন্নত উদ্ভিদের জনন মাতৃকোষে, এবং অনুন্নত যেমন শৈবাল, ছত্রাক যেগুলো হ্যাপ্লয়েড জীব, সেইগুলোর জাইগোটে। তাহলে এইটাকে কি বলে, এটাকে বলে জাইগোটিক মায়োসিস। জাইগোটিক মায়োসিস। তাহলে মায়োসিস কোথায় কোথায় হয়, এই কোশ্চেনের আনসার পাওয়া গেছে। কোথায় হয়, জনন মাতৃকোষে, উন্নত প্রাণী বা উদ্ভিদের জনন মাতৃকোষে হয়। কেন হয় জানি। অনুন্নতর কোথায় হয়, জাইগোটে হয়। কেন হয় সেটাও আমরা জানি, কোনটাকে কি বলে সেটাও জানি। তাহলে এইবার আমরা চলে আসবো সরাসরি মাইটোসিসের ধাপগুলোতে, সরি মায়োসিসের ধাপগুলোতে। মায়োসিসের ধাপ যখন আমরা পুরোটা পড়ে ফেলবো, তারপরে আমরা এই বৈশিষ্ট্যগুলোতে আসবো, তখন দেখবা আলাদাভাবে বৈশিষ্ট্য পড়তে হবে না। এখন বৈশিষ্ট্য পড়তে গেলে দুই একটা কথা এরকম চলে আসবে যেগুলো হয়তো তুমি বুঝতে পারবা না। আগে আমরা মায়োসিস কি, কিভাবে হয়, এই জিনিসটা ডিটেলস পড়ে ফেলি, তারপরে দেখবা বৈশিষ্ট্য এমনিই পড়া হয়ে গেছে। তাহলে আসি মায়োসিস। দেখো আমি এই ছবিটা একটু হাতে আঁকায় বোঝাই আগে তোমাদেরকে। মায়োসিস, মায়োসিস কোষ বিভাজনে তাহলে আমরা কি দেখলাম, আমরা কিন্তু মায়োসিসে অলরেডি জানি এখানে দুইবার বিভাজন হয়, মানে এখানে দুইটা এম ফেজ থাকে বিভাজন, মায়োসিস 1, মায়োসিস 2, দুইবার বিভাজন হয়। দেখলাম না যে একটা কোষ থেকে একবার বিভাজিত হয়ে দুইটা হলো, আর একটা কোষ থেকে চারটা হলো। তাহলে বিভাজন প্রথম হবে, দ্বিতীয় হবে, এটা হচ্ছে মায়োসিস 1, এটা হচ্ছে মায়োসিস 2। তাহলে মায়োসিস 1 এর আগে কি হবে, কোষ বিভাজন শুরু হওয়ার আগের যে ধাপ তাকে কি বলি, ইন্টারফেজ, ওই যে প্রস্তুতি দশা। তাহলে ইন্টারফেজ, প্রস্তুতি দশাকে ইন্টারফেজ। আর দুইটা বিভাজনের মাঝে, দুইটা মায়োটিক বিভাজনের মাঝের যে দশা সেটাকে আমরা বলবো, এটাও তো মাঝে, তাহলে এটাও ইন্টারকাইনেসিস। এটা হচ্ছে ইন্টারকাইনেসিস। তাহলে মায়োসিসের চারটা ধাপ, ব্রাউট হেডিং এ ইন্টারফেজ, M1 বা মাইটোসিস বিভাজন, মায়োসিস বিভাজন 1, সরি মায়োসিসের চারটায়, ইন্টারফেজ, মায়োসিস বিভাজন 1, ইন্টারকাইনেস, মায়োসিস 2। তাহলে এই হচ্ছে আমাদের মায়োসিসের চারটা ধাপ। এবার মায়োসিস 1 এর মধ্যে কি কি আছে আমরা দেখি। আমরা জানি মাইটোসিসের মধ্যে কি কি ছিল, মাইটোসিসের মধ্যে ছিল প্রোফেজ, এখানেও প্রোফেজ থাকবে, প্রোফেজ। তাহলে প্রোফেজ কত, এটা প্রোফেজ হচ্ছে 1। এরপরে মাইটোসিসে একটা প্রোমেটাফেজ ছিল, এখানে প্রোমেটাফেজ দশাটা থাকে না, যেহেতু ওইটা অনেক ক্ষণস্থায়ী দশা, তো সো মায়োসিসে আলাদা করে প্রোমেটাফেজ বলে না। তাহলে প্রোফেজের পরে সরাসরি মেটাফেজ, রাইট, মেটাফেজ 1। এরপরে কি ছিল, অ্যানাফেজ, অ্যানাফেজ 1।
এরপরে টেলোফেজ 1, টেলোফেজ 1 তাহলে গেল অ্যানাফেজ 1, টেলোফেজ 1। আর M2 তে কি থাকবে? M2 তেও সেম এই চারটাই থাকবে, এই চারটাই থাকবে, জাস্ট কি থাকবে 2। এখানে কি হবে? এখানে প্রোফেজ 2 থাকবে, মেটাফেজ 2 থাকবে, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। আর সব শেষে কি থাকবে? এখানে এখানে থাকবে সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস মানে কি? সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোকাইনেসিস এখানেও হতে পারে, টেলোফেজের পরেও সাইটোকাইনেসিস হতে পারে। এটা কিছু কিছু কোষে হয়, কিছু কিছু কোষে হয় না। তাহলে সাইটোকাইনেসিস এখানে কিছু কিছু কোষে হয়, কিছু কিছুতে হয় না। তাহলে এই হচ্ছে আমাদের মায়োসিস কোষ বিভাজন। এখন মায়োসিসের এই যে এতগুলো ধাপ আছে, এটার মধ্যে সবচাইতে বড় ধাপ কোনটা জানো? সবচাইতে বড় ধাপ হচ্ছে এই প্রোফেজ 1। প্রোফেজ 1 অনেক দীর্ঘস্থায়ী একটা দশা। এই জন্য বিজ্ঞানীরা প্রোফেজ 1কে আরো 5টা উপদশায় ভাগ করেছে, আরো 5টা উপদশায় ভাগ করেছে। কি কি উপদশা? লেপ্টোটিন, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। তাহলে প্রোফেজ 1 যেহেতু দীর্ঘস্থায়ী, এটাকে আমরা 5টা ভাগে ভাগ করেছি, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। ঠিক আছে? আচ্ছা চলো তাহলে এবার আমরা আমাদের আগের ওই স্লাইডটার সাথে মিলায় দেখি যে আমরা কি পড়লাম। এটা তোমাদের বইয়েরই লেখা আছে। তাহলে মায়োসিস, মায়োসিসের প্রথমে কি? ইন্টারফেজ, মায়োসিস 1, ইন্টারকাইনেসিস, মায়োসিস 2। মায়োসিস 1, মায়োসিস 2 দুইটাতে কি থাকে? চারটা চারটা করে ধাপ থাকে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখানে প্রোমেটাফেজটা থাকে না। তাহলে যেটা মায়োসিস 1 সেখানে সব কয়টাই 1, আর যেখানে 2 সেখানে সব কয়টাই 2। এর মধ্যে একটাকে আমার আলাদা করে ভাগ করতে হয়েছে, এর একটু স্পেশাল অ্যাটেনশন দরকার। কারণ কি? এটার সময়কাল অনেক দীর্ঘ, এখানে অনেক জিনিসপত্র হয় ছোট ছোট, যেগুলো আমাদেরকে জানতে হবে। এইটাকে আমরা আবার 5টা উপদশায় ভাগ করেছি। আবার সাথে বলো, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এখন আমাদের পড়াশোনার বিষয়বস্তু হচ্ছে এই টপিকগুলো। এই প্রত্যেকটা টপিক হচ্ছে আমাদের পড়াশোনার বিষয়বস্তু, যে কোনটাতে কি হয়। তাহলে আসো আমরা দেখি। প্রথমেই আমরা চলে যাব প্রোফেজ 1। প্রথমে আমরা কোথায় চলে যাব? প্রথমেই আমরা যাব প্রোফেজ 1। প্রোফেজ 1 এ প্রথম দশা কি? প্রথম দশা হচ্ছে লেপ্টোটিন। এইটা হচ্ছে আমাদের একটা, এইটা আমাদের একটা উদ্ভিদ কোষ, রাইট? এই উদ্ভিদ কোষের মধ্যে এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওলাস, ভেতরে আছে ক্রোমাটিন তন্তু। আমরা জানি ভেতরে কি থাকে? ক্রোমাটিন তন্তু। সো প্রথম দশায় প্রোফেজের প্রথমে লেপ্টোটিনে আমরা এর আগে প্রোফেজে কি পড়েছিলাম? যে পানি বিয়োজন হওয়া শুরু করে, পানি বিয়োজন হবে। যত পানি বিয়োজন হবে ক্রোমোজোমটা তত বেশি স্পষ্টভাবে দেখা যাবে। পানি থাকলে তো দেখা যাবে না, তার মধ্যে ডুবে থাকবে। এক্ষেত্রেও প্রোফেজের একদম শুরুতেই লেপ্টোটিনে কি হয়? প্রথমে পানি বিয়োজন হওয়া শুরু করে। পানি বিয়োজন হয়ে এইগুলো, এই পেঁচানো ক্রোমাটিন জালিকাগুলো এরকম সুতার মতো গঠন তৈরি করে, এরকম। আমি দুইটা দুইটা আলাদা কালার দিয়ে দেখাই। আলাদা কালার দিয়ে দেখানোর কারণ আছে। এরকম এগুলো সবই হচ্ছে কি? এগুলো সবই হচ্ছে ক্রোমোজোম বা ক্রোমাটিন, যেটা ইচ্ছা তোমরা বলতে পারো। এখানে এতে কি দেখা যায়? এতে ক্রোমোমিয়ার দেখা যায়।
ক্রোমোমিয়ার দেখা যায়। ক্রোমোমিয়ার জিনিসটা কি? দেখো আমরা যখন ক্রোমোজোমের গঠন পড়েছিলাম তখন আমরা ক্রোমোমিয়ারটা পেয়েছিলাম। ক্রোমোমিয়ার হচ্ছে এইটা, সাপোজ একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে কি আছে? ডিএনএ আছে। ক্রোমোজোমের কোনো কোনো জায়গায় ডিএনএটা বেশি পরিমাণে কুণ্ডলিত থাকে, মানে কি পেঁচায়ে থাকে, এরকম বেশি পেঁচায় যায়, পেঁচায় পেঁচায় কুণ্ডলী গঠন করে। তাহলে সেইটা বাইরে থেকে দেখতে একটু ফোলা ফোলা ডটের মতো লাগে না? তাহলে সেইটাকেই কি বলে? সেইটাকেই বলে হচ্ছে ক্রোমোমিয়ার। তাহলে এখানে কি দেখা যায়? ক্রোমোমিয়ার দেখা যায়। এই যে নীল ডটগুলো দিচ্ছে, নীল ডটই হচ্ছে আমাদের ক্রোমোমিয়ার। তাহলে ক্রোমোমিয়ার কোথায় দেখা যায়? ক্রোমোমিয়ার দেখা যায় লেপ্টোটিন উপদশায়। আর মধ্যেখানে কি থাকে? মধ্যেখানে তো আমাদের সেন্ট্রোমিয়ার আছে, মধ্যেখানে অরঞ্জিত অঞ্চল একটা সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারও আমরা দিয়ে দেই। তাহলে এই লেপ্টোটিনে মূল কি কি জিনিস আমরা পড়লাম? লেপ্টোটিনে জলবিয়োজন হয়, মানে বের হতে থাকে। যে ক্রোমোজোমগুলো, সেই ক্রোমোজোমগুলো এরকম সুতার মতো তন্তুতে পরিণত হয় এবং সেইখানে কি দেখা যায়? সেখানে ক্রোমোমিয়ার দেখা যায়। এখন দেখো তো দশার নাম কি? লেপ্টোটিন। তোমাদের টিন মানে আমরা বলেছিলাম কি? টিন মানে হচ্ছে তন্তু। তাহলে এখানে দেখো তন্তুর মতো দেখা যাচ্ছে না? এখানে যেহেতু তন্তুর মতো করে দেখা যায় সেই জন্য এই উপদশাকে বলে লেপ্টোটিন। লেপ্টো মানে কি? পেঁচানো তন্তুর মতো। এটাও কি? পেঁচানো তন্তুর মতো দেখা যায়, এই জন্য এটাকে বলে লেপ্টোটিন। এখন এই লেপ্টোটিনটাই যে এরকম মধ্যখানে ডট ডট ক্রোমোমিয়ার নিয়ে থাকে, তো এটাকে দেখে অনেকটা মনে হয় ফুলের বুকের মতো, ফুলের তোড়া বা ফুলের বুকের মতো। তো অনেক সময় এটা জিজ্ঞেস করে যে ফুলের বুকের মতো বা হচ্ছে বুকে অ্যাপিয়ারেন্স কোথায় দেখা যায়? এই লেপ্টোটিন উপদশাতে। তাহলে লেপ্টোটিন উপদশাতে আমার কথা এতটুকুই, এতটুকুই কাজ লেপ্টোটিন উপদশাতে হয়। এবার আমরা এটাকে যদি মুছে দেই তাহলে এই গেল আমাদের লেপ্টোটিন। লেপ্টোটিনের পরে কি আসবে? লেপ্টোটিনের পরে আসবে জাইগোটিন। জাইগোটিন কি রকম? আবার আমরা একটা উদ্ভিদ কোষ আঁকাই। এটা হচ্ছে উদ্ভিদ কোষের সেই নিউক্লিয়াস। এইবার আমরা যে বলেছিলাম ক্রোমোজোম গুলো আমাদের দেহে দুইটা সেটে থাকে বা দুইটা ক্রোমোজোম মিলে একটা সেট গঠন করে, এই জন্য এগুলোকে বলে কি? ডিপ্লয়েড, 2n। যেই ক্রোমোজোম গুলো একসাথে থাকে, দুইটা মিলে একটা সেট গঠন করছে বলছি না? তাহলে যেই দুইটা ক্রোমোজোম একসাথে থেকে একটা সেট গঠন করে এই ক্রোমোজোম গুলোকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। হোমো মানে একই, তাহলে হোমোলোগাস, হোমোলোগাস ক্রোমোজোম। লেপ্টোটিনের পরে এই জাইগোটিন উপধাপে, জাইগোটিন উপধাপে কি হয়? এই হোমোলোগাস ক্রোমোজোম গুলো কাছাকাছি চলে আসে। তাহলে এখানে দেখো, এখানে যে আমি গ্রিন দিয়ে দেখিয়েছিলাম এই দুইটা হচ্ছে হোমোলোগাস, আর রেড দিয়ে যে দেখিয়েছিলাম এই দুইটা হচ্ছে একটা আরেকটার হোমোলোগাস। তাহলে এখন কি হবে? এখন এই হোমোলোগাস গুলো এরকম কাছাকাছি চলে আসবে। এই দুইটা হোমোলোগাস আসলো, আর সাপোজ এখানে এই দুইটা হোমোলোগাস আসলো। পাশে তো এদের মধ্যে তোমার সেন্ট্রোমিয়ার আছে, সেন্ট্রোমিয়ার এই যে সাদা কালার দিয়ে দেখালাম। এখন পর্যন্ত কিন্তু এটা ক্রোমাটিডে বিভক্ত হয়নি। দেখো যদি দুইটা লম্বালম্বি বিভক্ত হয় তাহলে সেটাকে আমরা ক্রোমাটিড বলি না, এখনো কিন্তু ক্রোমাটিডে বিভক্ত হয়নি। শুধু কি হয়েছে? হোমোলোগাস ক্রোমোজোম গুলো একসাথে চলে এসেছে। একসাথে চলে এসে কি করেছে? একটা জোড় বেঁধেছে না? এরা কি করেছে? জোড় বেঁধেছে, যে ক্রোমোজোম মিলে একটা জোড় বেঁধেছে। এই জোড় বাঁধার যে প্রক্রিয়া, জোড় বাঁধার প্রক্রিয়া, এই জোড় বাঁধার প্রক্রিয়াটাকে বলে সিনাপসিস বা সিনাপসিস, সিনপসিস। তাহলে জোড় বাঁধার প্রক্রিয়াটাকে বলছে সিনপসিস। আর এই দুইটা ক্রোমোজোমকে কি বলে? দুইটা ক্রোমোজোমকে বলে বাইভ্যালেন্ট। বাই মানে দুই, দুইটা যেহেতু আছে সেহেতু বাইভ্যালেন্ট। একটা ক্রোমোজোম জোড়ের মধ্যে, একটা ক্রোমোজোম জোড়ের মধ্যে দুইটা ক্রোমোজোম থাকাকে বলে কি? বাইভ্যালেন্ট। আর যে প্রক্রিয়ায় এরা কাছাকাছি আসে সেইটাকে বলে সিনপসিস। তাহলে সিনপসিস আর বাইভ্যালেন্ট এই দুইটার মধ্যে যেন কখনো ভুল না হয়।
তাহলে জাইগোটিন মনে রাখবা সব সময়, জাইগোটিন এই উপধাপটার নাম কি? জাইগোটিন। জাইগোটিনে জোড় বাঁধে, জাইগোটিনে তাহলে কি হয়? জাইগোটিনে জোড় বাঁধে। কারা জোড় বাঁধে? হোমোলোগাস ক্রোমোজোম। কোন প্রক্রিয়ায় জোড় বাঁধে? সিনপসিস। জোড় বেঁধে এই যে দুইটা একসাথে থাকে, এই দুইটাকে কি বলে? বাইভ্যালেন্ট। তাহলে দিস ইজ অল অ্যাবাউট জাইগোটিন উপপর্যায় বা জাইগোটিন উপধাপ। জাইগোটিনের পরেরটা কি? জাইগোটিনের পরে হচ্ছে প্যাকাইটিন। জাইগোটিনের পরে প্যাকাইটিন। এবার আবার প্যাকাইটিনে আমরা কি করব? একটা কোষ আঁকাবো। এইবার এই যে ক্রোমোজোমগুলো জোড় বেঁধেছিল, এটা কি হবে? এরা লম্বালম্বি সেন্ট্রোমিয়ার ছাড়া বিভক্ত হয়ে ক্রোমাটিড গঠন করবে। কি গঠন করবে? ক্রোমাটিড গঠন করবে। এটা হচ্ছে তার সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারে এরকম লম্বালম্বি বিভক্ত হয়ে এরা ক্রোমাটিড গঠন করে। দেখো লম্বালম্বি বিভক্ত হয়ে গেছে, কিন্তু এটাকে একটু মোটা করে দেখাচ্ছি কারণ পানি বিয়োজন হতেই আছে, এরা আস্তে আস্তে আরো খাটো এবং মোটা হইতে আছে। তো এখানে আমি একটু মোটা করে দেখালাম এই জিনিসটাকে। এটা কিন্তু তার সেন্ট্রোমিয়ার। তাহলে আরেকটা কি হবে? আরেকটাও ধরো এরকম করে, এই যেটা তার সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার ছাড়া এরকম বিভাজন হয়ে গেল। সেন্ট্রোমিয়ারটা আমি একটু দিয়ে দেই এখানে। এটা হচ্ছে তার সেন্ট্রোমিয়ার। এটা কি হবে? এটাও এরকম থাকবে। এই হচ্ছে আমাদের ক্রোমোজোম থেকে ক্রোমাটিড তৈরি হয়ে গেল। কোন ধাপে? প্যাকাইটিনে ক্রোমোজোম থেকে ক্রোমাটিড তৈরি হয়ে গেল। সেন্ট্রোমিয়ার ব্যতীত বিভাজন হয়ে এরা চারটা, এই যে প্রত্যেকটা কি চারটা গঠন করলো। কি গঠন করলো? টেট্রাড গঠন করলো। টেট্রাড কেন? কি এখন কি এখানে চারটা থাকে না? চারটা যেহেতু থাকে সেই জন্য এই গঠনটাকে বলে টেট্রাড। এখন প্যাকাইটিন কি শুধু এইটুকু হয়ে থেমে যায়? না, প্যাকাইটিন এইটুকু হয়ে থামে না। এই যে দেখো এই হোমোলোগাস ক্রোমোজোম গুলো, এই জায়গাটার দিকে খেয়াল করো। এই যে এই জায়গাটার দিকে খেয়াল করো, এইখানে, এইখানে আর এইখানে, এই দুইটা হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে এই হোমোলোগাস ক্রোমোজোমকে আমি যদি একটু বড় করে আঁকি, এই জিনিসটাকে আমি শুধু একটু বড় করে আঁকাচ্ছি। এই লালটাকে আমি একটু বড় করে যদি আঁকাই, দেখো এটা সেন্ট্রোমিয়ার, এটা সেন্ট্রোমিয়ার, এটা এরকম, এটা এরকম, এটা এরকম, এটা এরকম, আর এটা কেমন? এটা হচ্ছে এই যে এমন হয়ে আছে, তাই তো? এই গঠনটাকে কি বলছিলাম আমরা? টেট্রাড। কারণ কি? এটা ক্রোমোজোম ক্রোমাটিডে বিভক্ত হয়ে চারটা গঠন তৈরি করেছে, এই জন্য বলে এটা টেট্রাড। তাহলে এই যে ক্রোমাটিড, এই এই একটা ক্রোমোজোমের কথা চিন্তা করো তো, এই ক্রোমোজোমে এইটা একটা বাহু, এইটা একটা বাহু, এইটা আরেকটা বাহু, একই ক্রোমোজোমের দুইটা বাহু, এদেরকে বলে সিস্টার ক্রোমাটিড, যেহেতু একই ক্রোমোজোমে। তাহলে এরা কি? এরা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। দেখা যায় না কেন? এরা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। আর এই দুইটার কথা চিন্তা করো তো, এই দুইটা, এটা একটা ক্রোমোজোমের, এটা অন্য একটা ক্রোমোজোমের, এই দুইটাকে আমরা বলবো নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড। একটা টেট্রাডে টেট্রাড মানে কি? এই যে 1 2 3 4, চারটা বাহু আছে মোট। তাহলে একটা টেট্রাডে সেম ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে আমরা বলি সিস্টার ক্রোমাটিড,
আর হোমোলোগাস ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে আমরা বলি নন সিস্টার ক্রোমাটিড। তাহলে সিস্টার কি নন সিস্টার কি এই জিনিসটা তো বোঝা গেছে আশা করছি। যেটা সেম ক্রোমোজোমে সেটা সিস্টার, যেটা হোমোলোগাস ক্রোমোজোমে সেটা হচ্ছে নন সিস্টার। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমে যেটা সেটা হচ্ছে নন সিস্টার। ও একটা মাছি বসেছে, একটা মাছি সেই ইরেজার নিয়ে টানাটানি করতেছে, আর আমি বুঝতেছি না এখানে যে এই কাজগুলো করতেছে কে। আচ্ছা আসো, নন সিস্টার, তাহলে এরা নন সিস্টার। একটা মাছি এতক্ষণ আমার ব্রাশ আর ইরেজার নিয়ে টানাটানি করতেছিল। তাহলে এটা সিস্টার, এটা নন সিস্টার, আমরা এটুকু বুঝে গেছি। এইবার প্যাকাইটিনে কি হবে জানো? প্যাকাইটিনে এই জায়গাতে আর এই জায়গাতে দুইটা নন সিস্টার ক্রোমাটিড, দেখো এটা কিন্তু সিস্টার ক্রোমাটিড না, দুইটা নন সিস্টার ক্রোমাটিড, দুইটা নন সিস্টার ক্রোমাটিড যুক্ত হয়ে যাবে। কিভাবে যুক্ত হবে? এই যে এইভাবে যুক্ত হয়ে যাবে। দুইটা নন সিস্টার, এটা একটা নন সিস্টার ক্রোমাটিড, এইটা আরেকটা নন সিস্টার ক্রোমাটিড, দুইটা এরকম যুক্ত হয়ে গেল। সেম এটা এটার সাথে কে যুক্ত হলো? এটার সাথে যুক্ত হলো এইটা। দেখো দুইটা নন সিস্টার ক্রোমাটিড যুক্ত হয়ে গেছে। এই যে দুইটা নন সিস্টার ক্রোমাটিড যুক্ত হলো, এরপরে এই ক্রোমাটিডের এই জায়গাটুকু, এই ক্রোমাটিডের এইটুকু ভেঙে যাবে। কোনটা ভাঙবে? এইটুকু ভেঙে যাবে। এই দুইটা ভেঙে গেল, ভেঙে এইটা যুক্ত হবে এখানে, এইটা যুক্ত হবে এখানে। এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি ক্রসিং ওভার। তাহলে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, সিস্টার ক্রোমাটিড কিন্তু না, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রোমোজোমের অংশ বিনিময় হওয়াকেই বলছে ক্রসিং ওভার। এই ক্রসিং ওভার কোথায় হয়? এই ক্রসিং ওভারও হবে আমাদের এই প্যাকাইটিন উপদশাতে। তাহলে প্যাকাইটিন উপদশাতে এটা ভেঙে গেল, সেন্ট্রোমিয়ার ব্যতীত বিভাজন হয়ে ক্রোমাটিডে পরিণত হলো। ক্রোমাটিড গুলো কি তৈরি করলো? যেগুলো নন সিস্টার ক্রোমাটিড আছে, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এই যে অংশের বিনিময় হলো, অংশের বিনিময়টাকে কি বলে? অংশের বিনিময়কে বলে ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভার কোথায় হয়? ক্রসিং ওভার হয় প্যাকাইটিন উপদশায়। তাহলে আমরা যদি একটু প্যাকাইটিনটাকে আরেকটু ভালোভাবে দেখাই, এটা মুছে দিয়ে, তাহলে প্যাকাইটিনটা দেখো কিরকম হয়। এই যে রেডটা এরকম ভেঙে গেল, এইখান থেকে আরেকটা এসে এই যে এটার সাথে যুক্ত হলো, এইটাও যুক্ত হলো, এবং এইখানে কি হবে? এখানে তাদের অংশের, এই যে এখানে তাদের অংশের বিনিময় হবে। এটা চলে আসবে এখানে, এটা চলে আসবে এখানে। সেম অ্যাজ এখানে যেটা আছে সেইটারও এরকম বিনিময় হবে। এই দুটো ক্রোমাটিড গেল আর এটা হচ্ছে ক্রোমাটিড আসলো। সেম এখানেও কি এই যে এখানে এরা যুক্ত হলো, তাহলে এইখানে এদের মধ্যে কি হবে? এই জায়গাতে ক্রসিং ওভার হবে। তাহলে এই গেল আমাদের প্যাকাইটিন। প্যাকাইটিনটা একটু ভালো মতো বুঝতে হয়। প্যাকাইটিনে এই যে ক্রসিং ওভারটা হচ্ছে, ক্রসিং ওভারটা কি, কোথায় হচ্ছে, কেন হচ্ছে, এই জিনিসটা একটু বুঝলে বাকিটা পুরোটাই ইজি। তাহলে এরপরে কি হবে? এরপরে হচ্ছে ডিপ্লোটিন। ডিপ্লোটিন, ডিপ্লোটিনে কি হয় দেখো? ডিপ্লোটিন ইজি, ডিপ্লোটিনে শুধু এই যে মধ্যখানে এটা যুক্ত হয়েছিল না, এরা যে জায়গাতে যুক্ত হয়েছিল সেই জায়গাটাকে বলে কায়াজমা। দুইটা নন সিস্টার ক্রোমাটিড যেখানে যুক্ত হয়, এই যে নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড যে যুক্ত হয়েছে এই জায়গাটাকে বলে কায়াজমা। এই কায়াজমা কি হয়? এইখান থেকে দূরে সরে যেতে থাকে, কারণ অলরেডি ক্রসিং ওভার হয়ে গেছে, আমার আর কায়াজমা দরকার নাই। তখন এইটা দূরে যেতে 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 প্রান্তিকরণ হবে। প্রান্তিকরণ একদম একসাথে লেগেছিল,
এরপর এটা খুলতে থাকবে, আলাদা হতে থাকবে। তাহলে কায়াজমা কি প্রান্তের দিকে যেতে থাকবে, প্রান্তের দিকে যেতে যেতে এক সময় দেখা যাবে পরের দশা ডায়াকাইনেসিস দশাতে এরা হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে বা একদম প্রান্তে চলে যাচ্ছে। এখন এই যে কায়াজমার যে চলন হচ্ছে, কায়াজমা যে এখান থেকে প্রান্তের দিকে যেতে যাচ্ছে, এই সময় এখানে লুপ সৃষ্টি হয়। যে এই জায়গাতে যেখানে কায়াজমা থাকে সেখানে লুপ সৃষ্টি হয়। যদি একটা কায়াজমা থাকে তাহলে 180 ডিগ্রি লুপ তৈরি হয়, আর যদি একের অধিক কায়াজমা থাকে তাহলে 90 ডিগ্রি লুপ তৈরি হয়। তাহলে এখানে প্যাকাইটিনে কি হলো, প্যাকাইটিনে ক্রসিং ওভার হয়ে গেল। এখন ক্রসিং ওভার হওয়ার পরে কায়াজমার তো আর কোনো দরকার নেই, তখন কায়াজমা চলে যাবে, কায়াজমা একদম প্রান্তের দিকে চলে যায়। আলটিমেটলি ডায়াকাইনেসিসে যে এটা কিন্তু একদমই প্রান্তে চলে যাবে, মানে কি আলাদা হয়ে যাবে। এর বাইরে ডায়াকাইনেসিসে আরেকটা জিনিস হয়, সেইটা হচ্ছে এই নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস, এটা সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। পরের ধাপ যেটা ডায়াকাইনেসিস, সেখানে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এই যে দেখো লেপটোটিন এরকম ক্রোমোজোম আসছে, ক্রোমোজোমে যে ক্রোমোমিয়ার দেখা যাচ্ছে, জাইগোটিনে এসে জোড়া বাঁধলো, প্যাকাইটিনে এসে কি হলো, এরা ক্রোমাটিডে পরিণত হলো, প্লাস এই যে এখানে কায়াজমা, এখানে ক্রসিং ওভার হলো এদের, সেমে যেখানেও আছে দেখো একটা। তারপরে ডিপ্লোটিনে কি হলো, যে দেখো কায়াজমাটা দূরে সরে যাচ্ছে, কায়াজমাটা দূরে সরে এই হোমোলোগাস ক্রোমোজোম গুলো একটা একটাকে বিকর্ষণ করে দূরে সরে যেতে থাকে, কারণ তাদের যে কাজ তাদের হচ্ছে ক্রসিং ওভারের কাজ, সেই ক্রসিং ওভারের কাজ করা শেষ। তো এখানে লুপ তৈরি হয়, এই লুপ কত হয়, 90 ডিগ্রি হতে পারে, 180 ডিগ্রি হতে পারে। আলটিমেটলি আমাদের এই ডায়াকাইনেসিস ধাপে এসে দেখো নিউক্লিয়ার এনভেলপটা বিলুপ্ত হতে আছে, নিউক্লিওলাস অলরেডি বিলুপ্ত হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের প্রোফেজ দশা। প্রোফেজ 1 দশা কিন্তু শেষ, প্রোফেজ 1 দশা এখানেই শেষ। তো প্রোফেজ 1 দশার এই কয়টা ধাপ তোমাদের খুব ভালোভাবে লাগবে। এরপরে কি আছে, প্রোফেজের পরে মেটাফেজ। ডায়াকাইনেসিসে এরা একদমই কি আলাদা হয়ে গেছে বলেছি। মেটাফেজে এসে প্রথমে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে, স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে এই যে ক্রোমোজোম গুলো বিন্যস্ত হলো, এরা কিন্তু সেই হোমোলোগাস ক্রোমোজোম গুলো। এই যে দেখো এই হোমোলোগাস ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের ট্রাকশন ফাইবারে এইভাবে বিন্যস্ত হয়ে গেল। বিন্যস্ত হওয়ার পরে কি হবে, এটা চলে যাবে এই দিকে, এটা চলে যাবে এই দিকে। খেয়াল করেছো এখানে কিন্তু সেন্ট্রোমিয়ারের কোনো বিভাজন হচ্ছে না। দেখো অ্যানাফেজে কি, এই পাশে চলে গেছে, ওই পাশে চলে আসছে, এই পাশে চলে আসছে, ও এই পাশে চলে আসছে। এই দুইটাই কিন্তু হোমোলোগাস ছিল, দুইটা আলাদা হয়ে যাচ্ছে, সেন্ট্রোমিয়ারের কোনো বিভাজন হচ্ছে না। তাহলে এইখানে ক্রোমোজোম সংখ্যা বাড়বে না কমবে নাকি একই থাকবে বলো তো? এই যে কোষ যে তৈরি হলো দুইটা নতুন, ক্রোমোজোম সংখ্যা কমে যাচ্ছে না? হোমোলোগাস গুলো অর্ধেক হয়ে যাচ্ছে না? একটা হোমোলোগাস যাচ্ছে এইদিকে, একটা যাচ্ছে আরেকটা কোষে। এই জন্যই বলেছিলাম যে মায়োসিস হতে হলে অবশ্যই হোমোলোগাস ক্রোমোজোম থাকতে হবে। হোমোলোগাস যদি না থাকতো তাহলে কি সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়ে মাইটোসিসে যেরকম ছিল সেরকমই হতো। এখানে হোমোলোগাসটাই তো আলাদা হয়ে দুইটা কোষে চলে যাচ্ছে। তো এই জন্য তখন বলেছিলাম যে মায়োসিস হতে হলে হোমোলোগাস ক্রোমোজোম থাকতে হবে। তাহলে দেখো এরা দুই পাশে চলে গেল, অ্যানাফিজে দুই পাশে চলে গেল, দুই পাশে যে এই যে আলাদা আলাদা নিউক্লিয়াস গঠন করবে। এইটাই হচ্ছে কি টেলোফেজ 1। এখন কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে, কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে টেলোফেজ 1 এর পরে সাইটোকাইনেসিস 1 হয়। সেখানে কি হয়, সেখানে এই যেখানে কোষ প্লেট গঠন করে, কোষ প্লেট গঠন করে। আবার কিছু কিছুতে হয় না, কিছু কিছুতে সরাসরি ইন্টারকাইনেসিসের পরে M2 তে চলে যায়। তাহলে এইটা হচ্ছে M1 বিভাজন। M1 বিভাজন শেষ। এবার M2 টা কেমন, আমরা দেখেছিলাম যে মাইটোসিসে কি ছিল, 2N কোষ ছিল, সেখান থেকে N ছিল, N ছিল, এখানে কি N N N N। তাহলে এই বিভাজনটা সেকেন্ড যে মায়োসিস বিভাজনটা, সেটা দেখা একদম মাইটোসিসের মতো না? সো সেম সেকেন্ড যে মায়োসিস বিভাজন আছে, মায়োসিস 2, সেইটা একদমই মাইটোসিসের মতো। দেখো এই যে মাইটোসিসের মতো, এটা ছিল প্রোফেজ 2। প্রোফেজ 2 তে এরকম ছিল। তারপরে এই যে স্পিন্ডল তন্তু গঠন হলো, স্পিন্ডল তন্তু গঠন হয়ে মধ্যখান থেকে এটা কি হবে, মধ্যখান থেকে এটা আলাদা হয়ে যাবে। যে দেখো আলাদা হয়ে গেছে, সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়েছে। সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়ে এরা দুই পাশে চলে যে 4টা অপত্য কোষ তৈরি করেছে। মায়োসিস 2 বিভাজনটা পুরোটাই মাইটোসিসের মতো, এখানে আলাদা কিচ্ছু নাই। সো শুধু আলাদা কোন জিনিসটা পড়তে হবে, আমাদের প্রোফেজের ধাপগুলো পড়তে হবে। তারপরে এটা মাথায় রাখতে হবে যে মেটাফেজ 1 আর অ্যানাফেজ 1 এইগুলোতে কিন্তু সেন্ট্রোমিয়ারের কোনো বিভাজন হবে না। হোমোলোগাস ক্রোমোজোম গুলোই দুই পাশে চলে যাবে একটা একটাকে ছেড়ে। তো দুই পাশে চলে যেয়ে তখন কি হলো, ক্রোমোজোম অর্ধেক হয়ে গেল।
পরের বিভাজন মাইটোসিসের মতো। দিস ইজ অল অ্যাবাউট মায়োসিস, কোষ বিভাজন। তাহলে দেখো আমরা যে ব্যাখ্যা পড়ছিলাম সে ব্যাখ্যার সাথে সব মিলেছে কিনা দেখো। বৈশিষ্ট্যের মধ্যে ডিপ্লয়েড জীবে, যেগুলো 2n বা ডিপ্লয়েড জীবে মায়োসিস কোথায় ঘটে? জনন মাতৃকোষে হয়ে থাকে। এই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াস কয়বার ভাগ হয়? 2বার। আর ক্রোমোজোম কয়বার ভাগ হয়? 1বার। ফলে নতুন যে কোষ থাকে সেখানে ক্রোমোজোম সংখ্যা কি হয়? মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। প্রোফেজ 1 দীর্ঘস্থায়ী, তাই 5টা উপধাপে বিভক্ত। হোমোলোগাস ক্রোমোজোম জোড়াভেদে বাইভ্যালেন্ট সৃষ্টি করে। দেখো আগে বললে কিন্তু আমাকে অনেক কথা বলতে হতো, এই বাইভ্যালেন্টের পেছনে পুরো প্রসেস ব্যাখ্যা করতে হতো, সেই জন্য আমরা পরে দেখতেছি। এখন আমরা জানি বাইভ্যালেন্ট কি জিনিস। কি হয়? কায়াজমা সৃষ্টি হয়, ক্রসিং ওভার হয়, সবই আমরা দেখেছি। কখন হয়, কোথায় হয়? হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জিন বিনিময় ঘটে। এটা আমরা ক্রসিং ওভার আরেকবার যখন পড়বো তখন দেখতেছি কিভাবে কি বিনিময় হচ্ছে। নেক্সট, মাতৃকোষ 2n হতে 4টা হ্যাপ্লয়েড কোষের সৃষ্টি হয়। ওই প্রথম পয়েন্টটার এটা সেম। ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে। ক্রসিং ওভার ও ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে বলে কোষগুলো মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয় না। আমরা এটা শুরুতেই বলেছি যে দেখো যখন ক্রসিং ওভার হলো, এক ক্রোমোজোমের বৈশিষ্ট্য তো আরেক ক্রোমোজোমে চলে গেল, আবার কি ক্রোমোজোম সংখ্যা অর্ধেকও হয়ে গেল, তাহলে বৈশিষ্ট্য কি কখনো মিল হবে? বৈশিষ্ট্য মিল হবে না। মায়োসিসের শেষে নতুন কোষে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। কেন ঘটে? ওই যে ক্রসিং ওভার হয়েছিল, ক্রোমোজোম উপাদান বিনিময় হয়েছিল, জিন বিনিময় হয়েছিল, নতুন বৈচিত্র্যের আবির্ভাব ঘটে। এই জন্যই দেখবা যে মা বাবার সাথে আমাদের মিল থাকে, সেই মিলটা কখনো 100% হয় না। 100% হলে কি হতো? ওই মাইটোসিসের মতো অপত্যটা মাতৃকোষের সমান সমগুণ সম্পন্ন হতো। আমাদের কিছু মিল থাকে, বাট যেহেতু এইখানে ক্রসিং ওভার হচ্ছে, কিছু জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই মিলটা কখনো পুরোপুরি হয় না, 100% মিল থাকে না। তাহলে বৈশিষ্ট্যগুলো সব বোঝা হয়ে গেল। এইবার আমরা আসি মায়োসিসের গুরুত্ব নিয়ে। মায়োসিসের গুরুত্ব আমরা অলরেডি পড়ে ফেলেছি। এবার দেখো মায়োসিসের গুরুত্ব আমরা অলরেডি সবকিছু জেনেই গেছি। মায়োসিসের গুরুত্ব প্রথমটা কি? জনন কোষ সৃষ্টি। দ্বিতীয়টা কি? ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। এই ক্রোমোজোম সংখ্যা কিন্তু মাতৃকোষ আর অপত্য কোষের ক্রোমোজোম না, একটা নির্দিষ্ট প্রজাতিতে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। দেখো মাতৃকোষের থেকে ক্রোমোজোমে অর্ধেক হয়ে যাচ্ছে বলেই কিন্তু একটা প্রজাতিতে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট। তাহলে ওই যে প্রথমে দেখালাম n থেকে হবে 2n, 2n থেকে হবে 4n, 4n থেকে 8n, তাহলে ঝামেলা হবে, প্রজাতির স্বকীয়তা বজায় থাকবে না। এই জন্য মায়োসিস হচ্ছে কি করে? প্রজাতির স্বকীয়তা বজায় রাখে। বৈচিত্র্য সৃষ্টি করে কিভাবে? ক্রসিং ওভার। ক্রসিং ওভারের মাধ্যমে বৈচিত্র্য সৃষ্টি করে, অভিব্যক্তি ঘটায়। এই ক্রসিং ওভারের মাধ্যমে কি করে? গ্যামেট সৃষ্টি করে, বংশবৃদ্ধি করে। ওই একই জনন কোষ, গ্যামেট সৃষ্টি একই জিনিস। যৌনুক্রম ঘটায়। যৌনুক্রম মানে কি? কোনো প্রাণীর বা কোনো উদ্ভিদের, যে কোনো একটা জীবের দেহে এই যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার যে আবর্তন, এটাকেই বলে যৌনুক্রম। তাহলে হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের আবর্তন কিভাবে হবে? মায়োসিসেই হবে। মায়োসিস না হলে তো হ্যাপ্লয়েড ডিপ্লয়েড হবে না, ডিপ্লয়েড হ্যাপ্লয়েড হবে না। আর কি? মেন্ডেলের সূত্র। মেন্ডেলের সূত্র প্রমাণ করা যায় মায়োসিস দিয়ে। মেন্ডেলের সূত্র কি আছে? মেন্ডেলের 2টা সূত্র আছে, আমরা এগুলো পরে যখন কোনটা জিন তত্ত্ব বিবর্তন পড়ব তখন ওই সময় আমরা মেন্ডেলের সূত্র পড়ব। এখন আমরা ক্রসিং ওভার নিয়ে অনেক কথা বলে ফেলছি, জাস্ট ক্রসিং ওভার নিয়ে একটা কথা আর বাকি আছে। ক্রসিং ওভার কখন হয়? ক্রসিং ওভার হয় মায়োসিস 1 এর প্যাকাইটিন উপদশাতে। কিভাবে হয়? 2টা হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যখন জিনের বা কোনো পার্টের বিনিময় হয় তখনই সেটাকে বলে কি? ক্রসিং ওভার। সাপোজ এই পুরোটা হচ্ছে এই কালার, এই পুরোটা হচ্ছে এমন। তাহলে ক্রসিং ওভার কি? দিস ইজ ক্রসিং ওভার। এখানে আমি 2টা কায়াজমা দিয়ে দেখাচ্ছি, কায়াজমা একটাও হতে পারে। দেখো এটা জেনেটিক বস্তু চলে আসছে এখানে, কালারটা আলাদা হয়েছে না? এবার ঠিক আছে। দেখো এটা জেনেটিক বস্তু চলে আসছে এখানে, আর এটা জেনেটিক বস্তু চলে গেছে এইখানে। এখন কিভাবে যায়? প্রথমে তো এখানে কায়াজমা সৃষ্টি হয়। কিভাবে কায়াজমা সৃষ্টি হয় সেটা আমরা জানি।
এরপরে এখানে একটা এনজাইম কাজ করে, এনজাইমটার নাম কি? এনজাইমটার নাম হচ্ছে এন্ডোনিউক্লিয়েজ। এই নিউক্লিয়াস, যেহেতু নিউক্লিয়েজ নামে শেষে বলেছে নিউক্লিক অ্যাসিডকে ভেঙে দিবে, সো এই এন্ডোনিউক্লিয়াস কি করে? এই জায়গাটাকে ভেঙে দেয়, যে জায়গায় বিনিময় হবে, ক্রসিং ওভার হবে, সেই জায়গাকে ভেঙে দেয় কে? এন্ডোনিউক্লিয়াস। তারপরে কি, একটা এটা এখানে চলে যায়, এটা এখানে চলে যায়, তারপরে কি আবার লাগাইতে হবে না? জোড়া লাগাইতে তো হবে, এটা নিয়ে ওর সাথে জোড়া তো লাগাতে হবে, জোড়া লাগাবে কে? এন্ডোনিউক্লিয়াস ভেঙে দেওয়ার পরে বিপরীত যেই সিস্টার ক্রোমাটিডের, সরি নন সিস্টার ক্রোমাটিডের যে ভাঙা অংশ, সেটাকে জোড়া লাগায় কে? লাইগেজ। লাইগেজ লাগিয়ে দেয় কে? লাইগেজ। তাহলে এই দুইটা এনজাইম এখানে কাজ করে। কি কি কাজ করে? এন্ডোনিউক্লিয়াস আর লাইগেজ। তারপরে তো যা হয়, এই কায়াজমা প্রান্তের দিকে সরতে থাকে, মানে প্রান্তিকরণ হয়, আলটিমেটলি এরা আলাদা হয়ে মেটাফেজে কি হয়? মেটাফেজে বিষুবীয় তলে যায়, তারপরে দুই পাশে সরে যেতে থাকে। এটা তো আমরা আগেই পড়ে এসেছি। এখানে শুধু এই দুইটা এনজাইমের নাম মনে রাখতে হবে, ভাঙে কে? ভাঙে এন্ডোনিউক্লিয়াস, আর জোড়া লাগায় কে? জোড়া লাগায় লাইগেজ। তাহলে দেখো মায়োসিস 1 এর প্যাকাইটিন উপপর্যায়ে এক জোড়া সমসংস্থ ক্রোমোজোম, মানে সমসংস্থ মানে হোমোলোগাস, হোমোলোগাস ক্রোমোজোমের দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে। এই ছবিতেও তোমাদের ওই একই জিনিস দেখাইছে, দেখো এটা একটু ডার্ক, এটা একটু লাইট, লাইটটা চলে গেছে ডার্কে, ডার্কটা চলে আসছে লাইটে। এর মাধ্যমে কি হবে? এখানে যে জিনটুকু ছিল, ওই জিন চলে যাবে এখানে, আর এই জিন চলে যাবে এখানে, তাহলে এখানে জিনের বিনিময় হবে। জিনের বিনিময় হওয়া মানে কি? বৈশিষ্ট্যের বিনিময় হওয়া। এই জন্যই বলেছিল যে নতুন বৈশিষ্ট্য তৈরি হয়, নতুন বৈচিত্র্য দেখা যায়। এই হচ্ছে আমাদের ক্রসিং ওভার নিয়ে কথাবার্তা। সো দিস ইজ অল অ্যাবাউট মায়োসিস সেল ডিভিশন। আশা করছি মায়োসিস নিয়ে তোমরা সব বুঝতে পেরেছো, ছবিগুলো একটু প্র্যাকটিস করবা। আর আজকে ক্লাস নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে গ্রুপে বা কমেন্ট বক্সে জানাতে পারো। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো একটা চ্যাপ্টার শুরু করবো। আল্লাহ হাফেজ সবাইকে।